সাম প্রোগ্রাম অফ এক্সিডিং দ্য রেঞ্জ অফ ক্যারেক্টার। তো আমরা এখন দেখব যে একটা ক্যারেক্টারকে যখন আমরা কম্পিউটারে প্রকাশ করতে যাব তখন সে ক্যারেক্টারের রেঞ্জ যদি বেশি পরিমাণ এক্সটেন্ড করে বা সীমা যদি অতিক্রম করে তবে কম্পিউটার আমাদেরকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে কী টাইপের ক্যারেক্টার দেখাবে সেটা নিয়ে। তো এখানে খেয়াল করি আমরা জেনেছিলাম যে একটা ক্যারেক্টারকে স্টোর করে রাখার জন্য কম্পিউটারের 8 বিট পরিমাণ জায়গা দখল করে কিংবা 1 বাইট পরিমাণ জায়গা দখল করে বা জায়গাটা নেয়। তো এখন 8 বিট বা 1 বাইট পরিমাণ জায়গার মধ্যে সাধারণত দুই ধরনের ক্যারেক্টার স্টোর হয়ে থাকতে পারে। একটা হচ্ছে আমাদের সাইন ক্যারেক্টার, আরেকটা হচ্ছে আমাদের আনসাইন ক্যারেক্টার। এবং সাইন ক্যারেক্টারের কথা যখন শিখেছিলাম তখন বলেছিলাম যে তাদের রেঞ্জটা ছিল -128 থেকে +127 পর্যন্ত, এবং আনসাইন ক্যারেক্টার যেটা ছিল তার রেঞ্জ ছিল আমাদের 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। তার মানে টোটাল 256টা ভিন্ন ভিন্ন ধরনের বিটের কম্বিনেশন খুব সুন্দরভাবে 8 বিট রেজিস্টার বা 8 বিট মেমোরিতে বসতে পারে সি প্রোগ্রামের যে প্রোগ্রামিং আমরা করব সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এখন আমরা কিছু সি প্রোগ্রাম দেখব এবং এগুলোর মাধ্যমে দেখব যদি আমাদের ক্যারেক্টারের ভ্যালুগুলোর রেঞ্জ চেঞ্জ করে, দ্যাট মিন্স আমাদের রেঞ্জটাকে যদি অতিক্রম করে তবে তাদের আউটপুটটা কেমন হতে পারে। তো খেয়াল করি যেহেতু আমাদের সাইন বিটের রেঞ্জ হচ্ছে -128 থেকে 127, তার মানে -128 থেকে 127-এর মধ্যে আমি যদি যে কোনো সংখ্যা ইউজ করি কম্পিউটার সেই সংখ্যাটাকে একটা বাইনারি বিটে রূপান্তর করবে এবং সে বাইনারি বিটের সাপেক্ষে কম্পিউটার আমাদেরকে যে কোনো একটা লেটার বা স্পেশাল লেটারকে প্রকাশ করে দেখাবে। ঠিক একই কাহিনী আমরা এখানে আনসাইন ক্যারেক্টারের জন্য করতে পারি। 0 থেকে 255 মাঝখানে আমরা যদি যে কোনো সংখ্যা ইউজ করি তবে ওই সংখ্যার ক্ষেত্রে তার সমতুল্য যে লেটারটা আছে কম্পিউটার আমাদেরকে সেটাই দেখাবে। এবং আমাদের এই ভ্যালুগুলো ছিল আস্কি ভ্যালু বা অ্যাস্কি কোড। তো আস্কি ভ্যালু বা কোডের সাপেক্ষে কোন কোন লেটার বা বর্ণ আছে সেগুলো আমি বলেছিলাম যে আমরা যখন আস্কি কোড পড়ব তখন জানবো। যেমন আমরা খুব ছোটো একটা উদাহরণ দিয়েছিলাম, বড় হাতের এ যদি লিখি ওর আস্কি কোড হচ্ছে 65। দ্যাট মিন্স বড় হাতের এ কে আমরা যদি প্রকাশ করতে চাই কম্পিউটারের মাধ্যমে তবে তাকে আমরা 65 হিসেবে লিখতে পারি। আবার আমরা যদি ছোটো হাতের এ লিখি তবে আমরা তাকে 97 হিসেবে প্রকাশ করতে পারি। দ্যাট মিন্স কম্পিউটার কোনো বড় হাতের এ বা ছোটো হাতের এ কে চেনে না, কম্পিউটার চেনে বড় হাতের এর সমতুল্য আস্কি ভ্যালু 65কে, এবং 65-এর সমতুল্য যে বাইনারি সংখ্যা বা বিট আছে সে বাইনারি সংখ্যাটা 8 বিট রেজিস্টারে যখন বসবে তখন কম্পিউটার চিনবে যে এটা হচ্ছে আমাদের বড় হাতের এ বা ক্যাপিটাল লেটার অফ এ। তো একইভাবে আমাদের প্রতিটা লেটারের জন্য আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম কোড আছে এবং প্রতিটি স্পেশাল ক্যারেক্টারের জন্য যেমন @ একটা স্পেশাল ক্যারেক্টার, হ্যাশট্যাগ একটা স্পেশাল ক্যারেক্টার, তারপর হচ্ছে কমা একটা স্পেশাল ক্যারেক্টার। তো প্রতিটা স্পেশাল ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা স্পেসিফিকভাবে কিছু আস্কি কোড আছে এবং এই আস্কি কোডগুলো যখন কম্পিউটার মধ্যে থাকে বা স্টোর হওয়া থাকে তখন সেগুলোকে ইউজ করে কম্পিউটার বুঝতে পারে কখন আমাদেরকে কোন সময় বিভিন্ন ধরনের লেটার বা স্পেশাল লেটার সে প্রিন্ট করে দেখাবে। তখন খেয়াল করি আমরা যদি সাইন ক্যারেক্টারের রেঞ্জটা দেখি সেটা হচ্ছে -128 থেকে 127। তো আমরা কিন্তু 128-এর পর সাধারণত -129-এ যেতে পারবো না, বা এখানে +127-এর পর কিন্তু +128 আমরা আসতে পারবো না। যদি আসতে নাই পারি, বাট আমরা যদি এমন কোনো ভ্যালু ইউজ করি +128 তখন কম্পিউটার আমাদেরকে কি প্রিন্ট করে দেখাবে। বাট আমরা বলতে পারি যদি -128-এর নিচে কোনো ভ্যালু প্রিন্ট করি যেমন -200 তখন কম্পিউটার কি প্রিন্ট করে দেখাবে সেটাই আমাদের আজকে প্রোগ্রামের বিষয়। তো আমরা এখানে দুটো সার্কেল এঁকেছি, এই দুটো সার্কেল সাধারণত নির্দেশ করে যে আনসাইন ক্যারেক্টার এবং সাইন ক্যারেক্টারের রেঞ্জকে। তো আমি প্রথমে সাইন ক্যারেক্টার যেটা আছে তার রেঞ্জকে একটু দেখার চেষ্টা করি। তো আমাদের সাইন ক্যারেক্টার সাধারণত শুরু হয়েছে কোত্থেকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে -28 থেকে শুরু হয়েছে এবং +127 গিয়ে শেষ হয়েছে, বাট এর মাঝে কিন্তু 0 জিনিসটা আছে, তাই না? তার মানে আমি যদি এটা কিভাবে লিখতে চাই, আমরা এই জায়গাটাকে একটু ধরি। আচ্ছা, এই জায়গাটাকে আমি ধরলাম 0। তো এখন এই যে 0 ধরলাম, 0-র আগে পিছে কিন্তু নেগেটিভ পজিটিভ নাম্বার থাকে। আমি ধরলাম 0-এর উপরের এটা হচ্ছে আমাদের -1 আর নিচের এটা হচ্ছে আমাদের +1। তো এভাবে আমরা যদি আগাতে থাকি, আগাতে দেখব এখানে যদি আমরা আগাই তাহলে হবে -2 আর এখানে যদি একটু সামনে আগে তাহলে হবে +2। তো এভাবে করতে করতে একটা সময় আমরা এমন একটা পজিশনে আসব যেই পজিশনে আমরা প্লাসে যেতে যেতে সাধারণত +127-এ চলে আসবো, যেহেতু +127 হচ্ছে আমাদের শেষ সীমা। আবার আমরা উল্টো দিক দিয়ে -1, -2, -3 করতে করতে এমন একটা পজিশনে আসবো সেটা হবে -128। তার মানে
শূন্য থেকে শুরু করে আমরা পজিটিভ দিকে আগাই এবং নেগেটিভ দিকে আগাই, তবে এরা দুজন সাধারণত +127 এবং -128 এই দুটো নাম্বারে গিয়ে মিলিত হবে। তাহলে আমরা বলতে পারি না এটা আসলে ওয়ান কাইন্ড অফ চক্র বা সাইকেল। তো আমরা যদি কখনো রেঞ্জটাকে অতিক্রম করে ফেলি, দ্যাট মিনস আমরা যদি এখানে লিখি এটা হচ্ছে আমাদের +126, তারপরে 128 এর আগে যেটা আছে সেটা হচ্ছে -127। তো এভাবে আমি যদি 127-এর চেয়ে বেশি কোনো সংখ্যা নিতে চাই বা কম্পিউটারকে যদি বলতে চাই, তাহলে সেটা কিন্তু আর +128-কে দেখাবে না, সেটা কিন্তু -128-কে দেখাবে। ঠিক যেমনটা আমি যদি -1 এর পরে কোনো সংখ্যা নিতে চাই সেটা হবে 0, 0 এর পর কোনো সংখ্যা নিতে চাইলে সেটা হবে 1। আবার 1 এর আগে যদি কোনো সংখ্যা নিতে চাই সেটা হবে 0, 0 এর আগে যদি কোনো সংখ্যা নিতে চাই সেটা হবে কি -1। ঠিক একইভাবে আমরা যদি 187, যে এখানে আছে -127, তো -127 এর চেয়ে ছোট কোনো সংখ্যা নিতে চাই তবে সেটা হবে 128, 128 এর চেয়ে যদি আরও ছোট কোনো একটা সংখ্যা নিতে চাই সেটা হবে -129, না সেটা হবে +127। দ্যাট মিনস এটা একটা চক্রের মতো করে ঘুরতে থাকবে, যেটা আমরা ইন্টিজারের ক্ষেত্রে সাইন বা আনসাইন ইন্টিজারের চক্রের ক্ষেত্রে দেখেছিলাম। এবার আমরা যে আনসাইন যে ক্যারেক্টার আছে সেটার একটু রেঞ্জ দেখি। এটার রেঞ্জ শুরু হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। দ্যাট মিনস আমরা যদি এই জায়গাটাকে 0 ধরি, তবে আমরা এর পরের যে জায়গাটা আছে সেটাকে আমরা ইচ্ছা করলে +1 ধরতে পারি। এখানে আসলে +1 ধরার দরকার নাই, যেটা হচ্ছে একটা আনসাইন। তো আনসাইনের ক্ষেত্রে আমরা কোনো চিহ্ন ইউজ করব না, বাট আমরা ধরে নিব বা বুঝে নিব যে প্রতিটা সংখ্যার আগে সাধারণত পজিটিভ সাইন আছে। তারপর এখান থেকে 2, তারপর হচ্ছে 3, এখানে হচ্ছে 4। তো এভাবে ঘুরতে ঘুরতে যখন 0-র আগ মুহূর্ত আসবে তখন কিন্তু আমরা 255 পাবো, এবং 255-এর আগে অবশ্যই 254 পাবো। তাহলে আনসাইন্ড যে সমস্ত ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার ক্ষেত্রে 0 থেকে আমাদের কাজ শুরু হয় এবং 255-তে গিয়ে সেটা শেষ হয়। তাই আমরা যদি 255-র চেয়ে এক ঘর বড় কোনো সংখ্যা বা ক্যারেক্টারকে নিতে যাই সেটা হবে আমাদের 0, এবং 0 হচ্ছে যদি ছোট এক ঘর ছোট কোনো ক্যারেক্টারকে নিতে যাই সেটা কিন্তু হবে 255, নট -1। তো এভাবে আমাদের বিষয়টা আসলে এখানে কাজ করে। এখন এখানে এই যে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে প্রতিটা সংখ্যা আছে সেই সংখ্যার সাপেক্ষে কি আমরা আস্কি ভ্যালু পেয়ে থাকি সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে জিনিসগুলো এখন দেখব। তো আমরা প্রোগ্রামটা যদি শুরু করি, অবশ্যই আমাদের প্রথমে দিতে হবে include studio.h হ্যাশট্যাগ দিয়ে, তারপর হচ্ছে void main, তারপর মেইন ফাংশনের দুটো ব্র্যাকেট। তো এই সমস্ত জিনিসগুলো না দিয়ে আমরা একদম শুরু থেকে একদম যে সেকেন্ড ব্র্যাকেট বা মেইন ফাংশনের আন্ডারে যে স্টেটমেন্ট সেটা থেকে লেখা শুরু করি, কেননা আমরা অলরেডি জানি যে সেকেন্ড ব্র্যাকেটের আগে আমাদেরকে এক্সট্রা দুটো লাইন লিখতে হয়। তো আমরা এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবলকে নির্দেশ করব। তো একটু মনে করিয়ে দিই, যেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ডেটা টাইপ লিখতে চাই তবে সেই ডেটা টাইপের একটা স্পেসিফিক কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, CHAR, এবং কিওয়ার্ডটা লেখার পর একটা স্পেস দিয়ে সেই ডেটা টাইপের যে ভ্যারিয়েবলটা সেই ভ্যারিয়েবলের নাম লিখতে হবে। তো আমি এখানে খুব শর্টকাটে ভ্যারিয়েবলের নাম লিখলাম A, বাট আমি বলেছিলাম এখানে A না ইউজ করে CH এটা ইউজ করা ভালো, বাট তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে A ইউজ করেছি যাতে পরবর্তীতে এটাকে আমরা আলাদা করতে পারি। এখন এই যে A ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের একটা ভ্যালু দিব আমরা। কি ভ্যালু দিব? একটা ক্যারেক্টারকে দিব, এবং ক্যারেক্টার যেটা সেটাকে সাধারণত ফার্স্ট কোটেশন অর্থাৎ প্রথম কোটেশনের ভিতরে রাখা হয়। তো আমি A এর ভ্যালুটা দিলাম হচ্ছে A। তাহলে খেয়াল করো এখানে কিন্তু দুটো জিনিস ভিন্ন। এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম, এবং ভিতরের এইটা হচ্ছে আসলে রিয়েল লেটার, যে লেটারটা আমরা ইংলিশ অ্যালফাবেটে পেয়ে থাকি। তো এটার দ্বারা আমরা সাধারণত এটাই প্রকাশ করলাম, A নামক একটা ভ্যারিয়েবলের ভিতর A নামক ওই লেটারটা বসে আছে বা স্টোর হয়ে আছে। আমাদের পরের কাজ হচ্ছে আমরা আরেকটা লাইন লিখে আমরা আরেকটা ক্যারেক্টার নিই CHAR, এবং অবশ্যই এখানে প্রতিটা CHAR ছোট হাতের বা স্মল লেটারের হতে হবে। তারপর আমরা এই ক্যারেক্টারের নাম দিলাম হচ্ছে B, এবং B ক্যারেক্টারে একটা ভ্যালু দিব। এখন খেয়াল করি তো B ক্যারেক্টারের ভিতরে আমরা ইচ্ছে করলে ABCD যা খুশি দিতে পারি, বা স্পেশাল ক্যারেক্টারকে কিন্তু লিখতে পারি। বাট আমরা চালে কী করে এখানে B যে ভ্যারিয়েবল এর ভিতরে কোনো ক্যারেক্টারের নাম না দিয়ে ওই ক্যারেক্টারের যে সমতুল্য ভ্যালু সেটাকে দিব। কী দিব আমরা চালাকি করে এখানে 98 দিলাম। তো 98 দেওয়ার কারণ কি? 98 দিলাম, আমরা এখানে চাচ্ছি 98-এর সমতুল্য যে ক্যারেক্টারটা আছে আমাদের আস্কি কোডে সেটাকে সে প্রিন্ট করে দেখাবে, তাই আমরা এটা দিলাম। তো বিষয়টা আসলে এরকম যে আমরা ইচ্ছা করলে কোনো একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের আন্ডারে সেই ক্যারেক্টারকে সরাসরি রাখতে পারি, বা ওই ক্যারেক্টারের সমতুল্য যে আস্কি ভ্যালু বা আস্কি মান আছে সেটাকে আমরা রাখতে পারি। তা এরপরে আমরা দেখি, আমরা পরবর্তীতে দেখব যে 98 এখানে কীভাবে
কিভাবে কাজ করে। আমরা আরেকটা ক্যারেক্টার নিই এবং এই ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেব। ধরলাম এই ভ্যারিয়েবল নাম হচ্ছে আমাদের সি। তো সি এর মধ্যে আমরা জেড নামক এই ক্যারেক্টারকে রাখলাম এবং অবশ্যই এখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। তারপর আমরা আরেকটা ক্যারেক্টার নিই CHAR এবং ডি এর ভিতরে আমরা একটা ভ্যালু রাখি। কেমন ভ্যালু রাখবো? ধরা যাক আমরা একটু বড় ভ্যালু রাখি 130। তো 130 কী কাজ করবে একটু পরে আমরা এখানে দেখতে পারবো। তারপর আমরা এখানে আরেকটা আনসাইন ক্যারেক্টার নিব। এখন খেয়াল করি আমরা যতগুলো ক্যারেক্টার লিখেছি সি প্রোগ্রাম যখন এই ক্যারেক্টারগুলোকে পাবে তখন সে বাই ডিফল্ট বা স্বাভাবিকভাবে সাইন ক্যারেক্টার হিসেবে ধরবে। দ্যাট মিনস এরা সবাই হচ্ছে সাইন ক্যারেক্টার এবং সাইন ক্যারেক্টারের বৈশিষ্ট্য কি তার আগে পিছে কি থাকবে? আগে হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস সাইন থাকবে এবং এই সমস্ত সাইন ক্যারেক্টারের রেঞ্জ হবে -127 থেকে শুরু করে -128 থেকে শুরু করে +127 পর্যন্ত। এখন আমরা করব কি যে এগুলো তো যেহেতু আমরা নর্মালি ক্যারেক্টার লিখেছি তাই সি প্রোগ্রাম ভাববে এরা সবাই হচ্ছে সাইন ক্যারেক্টার। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। তাই আমরা চাচ্ছি এখন আনসাইন ক্যারেক্টারকে ইনপুট হিসেবে দিতে। তো আনসাইন ক্যারেক্টার ইনপুট হিসেবে দেওয়ার জন্য আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে SIGNED আনসাইন লিখবো আমরা, তারপরে CHAR লিখবো, অর্থাৎ আমরা এখানে এক্সট্রাভাবে আনসাইন কথাটা লিখবো, তারপরে স্পেস দিয়ে CHAR লিখবো। এখন আমরা একটা ভ্যারিয়েবল নাম দিলাম, আমি যেহেতু ABCD দিয়েছি তাই আমরা দিলাম একটা ভ্যারিয়েবলের নাম এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা ভ্যালু বসালাম 130 -130। তাহলে -130 হচ্ছে এমন একটা ভ্যালু যেটা আনসাইন ক্যারেক্টারের একটা ASCII কোডকে নির্দেশ করবে। তারপর আমরা আরেকটা আনসাইন ক্যারেক্টার দিলাম আনসাইন ক্যারেক্টার এরপর আমরা দিলাম হচ্ছে এফ এবং এফ এর ভিতরে একটা ভ্যালু দিলাম -129 তো আমরা এভাবে ইচ্ছে করলে ভ্যালু দিতে পারি। তো এবার আমরা একটু ভিন্ন কালিতে প্রিন্টএফ লিখব। দ্যাট মিনস প্রতিটা ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে দেখব তাদের কি আসে। তো আমি একটু ছোট করে লিখছি PRINT প্রিন্টএফ এবং অবশ্যই এই পিটা কিন্তু ছোট হাতের হবে নট বড় হাতের। প্রিন্টএফ দিয়ে আমি বলতে চাচ্ছি যে এ নামক এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করব এবং এক্ষেত্রে আমরা যেহেতু প্রিন্টটা করব আর এটা যেহেতু ক্যারেক্টার তাই আমি ডাবল কোটেশনের ভিতর %C দিয়ে তারপর আমরা এই নামটাকে লিখব। আমরা কিন্তু এই কে কিন্তু এখানে লিখছি না, আমরা লিখছি ভ্যারিয়েবলের নামকে। তারপর আমরা এটাকে সেমিকোলন দিলাম। এরকম আমি অনেকগুলো স্টেটমেন্ট লিখি, তারপরে সেগুলোর রেজাল্ট কী হবে সেটা আমরা দেখি। তো এটার জন্য আমরা একটু ভিডিওটাকে পজ করব এবং বাকি স্টেটমেন্টগুলো আমরা লিখে ফেলব। আমাদের প্রিন্টএফ স্টেটমেন্টগুলো লেখা শেষ। এখন আমরা প্রতিটা প্রিন্টএফের ফলে যে আউটপুটগুলো পাবো সেটা একটু দেখার চেষ্টা করব। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা যদি ক্যারেক্টার এই রেঞ্জটাকে আমরা বেশি বর্ধিত করি তখন ব্যাপারটা কী দাঁড়ায়। তো একদম প্রথমটা দেখি প্রিন্টএফ তারপরে %C, A। এখন এখানে %C মানে হচ্ছে ক্যারেক্টারকে সে প্রিন্ট করবে এবং কোন ক্যারেক্টারকে সে প্রিন্ট করবে? এই ভ্যারিয়েবলের ক্যারেক্টারকে। তো এই ভ্যারিয়েবলের মান ছিল আমাদের কত? ছোট হাতের A। তাই প্রথম যে প্রিন্টএফটা আমি এখানে 1 নম্বর লিখলাম, এই 1 নম্বরের ক্ষেত্রে আমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে শুধুমাত্র A। তো আমি আউটপুটটাকে এখানে ছোট্ট করে লিখি, 1 নম্বরের আমাদের আউটপুট আসবে A। তারপরটা দেখি আমরা 2 নম্বরটা, খেয়াল করি এই লাইনটা, এই লাইনে এখানে %D দেওয়া। তো %D মানে হচ্ছে কি? এটা আসলে একটা ডেসিমেল নাম্বার নির্দেশ করে। তো এখন আমাদের যে আউটপুটটা আসবে সেটা অবশ্যই ডেসিমেল নাম্বারে আসবে এবং কার আউটপুটটা ডেসিমেলে আসবে? এই ভ্যারিয়েবলের আউটপুটটা ডেসিমেলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এই ভ্যারিয়েবলটা আবার ক্যারেক্টার এবং এই ভ্যারিয়েবলটা কোন ক্যারেক্টার দিয়ে তৈরি? এ নামক এই ক্যারেক্টার দিয়ে তৈরি। এখন আমাদের তো আউটপুটে চাওয়া হচ্ছে %D। তো %D যেহেতু একটা সংখ্যা এবং এই সংখ্যাটা প্রিন্ট করার জন্য সাধারণত আমাদের দরকার হবে কোনো একটা সাংখ্যিক মান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভ্যারিয়েবলের ভিতরে কোনো সংখ্যা নেই, আছে শুধু একটা বর্ণ বা একটা লেটার বা একটা ক্যারেক্টার। তো এখন করবে কি কম্পিউটার? সেটা করবে যে এই ভ্যারিয়েবলের মধ্যে সাধারণত এই ক্যারেক্টারের মধ্যে সাধারণত একটা নাম্বার কিন্তু আছে যেটাকে আমরা ASCII কোড বলি এবং আমরা কিন্তু দেখেছি ছোট হাতের A এর সাপেক্ষে আমাদের একটা ASCII কোড ছিল 97। তো তখন কম্পিউটার করবে কি? সে যেহেতু
এ নামক এই ভ্যারিয়েবলের ভিতরে কোনো মান পাচ্ছে না, তখন সে এ নামক ভ্যারিয়েবলের ভিতর যে ক্যারেক্টার পাবে সে ক্যারেক্টারের আস্কি মানটাকে প্রিন্ট করবে। তাহলে %d তারপরে এ ভ্যারিয়েবলের নাম দিলে আমরা 2 নম্বরে যে আউটপুট পাবো সে আউটপুটটা হবে আমাদের 97। তাহলে একদম শর্টকাটে যদি বলতে থাকি, যদি আমরা কখনো কোনো ক্যারেক্টারের নামক ভ্যারিয়েবল, দ্যাট মিন্স এ হচ্ছে একটা ক্যারেক্টারের ভ্যারিয়েবল, তো এই ধরনের ক্যারেক্টারের ভ্যারিয়েবলকে যখন %d এর সাপেক্ষে বা ইন্টিজারের সাপেক্ষে যদি প্রিন্ট করতে চাই, তখন সে ক্যারেক্টারের যে সমতুল্য আস্কি মান আছে সেই মানটাকে সে প্রিন্ট করে দেখাবে। তাহলে 2 নম্বরের আউটপুট হচ্ছে আমাদের 97। আমরা 3 নম্বর যে প্রোগ্রামের লাইনটা, এই যে এতটুকু, এটা একটু দেখি। এখানে %c দেওয়া, কমা দিয়ে b দেওয়া। এখন %c মানে একটা ক্যারেক্টার। এখন আমরা যেটা প্রিন্ট করব %c এর জন্য সেটা হবে কি একটা ক্যারেক্টার হবে। তো এই ক্যারেক্টারটা প্রিন্ট করতে গিয়ে দেখবে b কে, এবং b হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল, এবং b ভ্যারিয়েবলের ভিতরে আসলে কোনো ক্যারেক্টার নেই, আছে কি 98 আছে। এখন 98 যখন দেখবে তখন কম্পিউটার এটাকে ধরে নেবে যে হয়তো 98 এর সাপেক্ষে কোনো না কোনো একটা ক্যারেক্টার আছে। যেহেতু কম্পিউটারকে বলেই দিয়েছো %c, দ্যাট মিন্স ক্যারেক্টার প্রিন্ট করতেই হবে যেভাবেই হোক, তো কম্পিউটার করবে কি, এই ভ্যারিয়েবলের 98 এর সাপেক্ষে যে ক্যারেক্টারটা আছে সেটাকে সে প্রিন্ট করবে। তো 98 এর সাপেক্ষে যে ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে ছোট হাতের বি। এ হচ্ছে 97 এবং বি হচ্ছে আমাদের 98। সো আমরা যখন আস্কি ভ্যালু পড়ব তখন দেখব বি এর জন্য কম্পিউটারের ভিতরে 98 এই মানটা সেভ করা। তাই 3 নম্বর যে প্রোগ্রাম সেটার যে আউটপুট সেটা আসবে কি ছোট হাতের বি আসবে, কেননা ছোট হাতের বি এর সাপেক্ষে আমরা 98কে রাখি কম্পিউটারের ভিতরে 98 হিসেবে, ছোট হাতের বি এই ক্যারেক্টারটা থাকে। তারপর আমরা পরেরটা দেখি, 4 নম্বর লাইনটা একটু দেখি। 4 নম্বর লাইনে আছে %d, b। তো এক্ষেত্রে একটু খেয়াল করি, আমাদের এখানে কম্পিউটারকে আউটপুট হিসেবে ডেসিমেল সংখ্যা দেখাতে হবে। এখন কম্পিউটার যখন এই বি নামক ক্যারেক্টারের কাছে যাবে বা ভ্যারিয়েবলের কাছে যাবে, তখন দেখবে বি এর ভিতরে সাধারণত 98 কিন্তু দেওয়াই আছে। দ্যাট মিন্স %d এর কাজ হচ্ছে কম্পিউটার নাম্বার প্রিন্ট করবে, এবং বি ভ্যারিয়েবলের ভিতরে কিন্তু নাম্বার দেওয়াই আছে। যদিও বি ভ্যারিয়েবলটা হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, তারপর এখানে 98 দেওয়া আছে। তা আমরা বলতে পারি 4 নম্বর যে লাইন সেটার অ্যান্সার হবে 98 বা একটা সাংখ্যিক মান। আমরা এরপরের যে লাইনটা সেটা একটু দেখি, এবং এরপরের এই লাইনটা হচ্ছে printf %c, c। তার মানে কম্পিউটারের মেইন কাজ হচ্ছে এখন একটা ক্যারেক্টারকে প্রিন্ট করা, যেহেতু %c আছে। তো %c আছে, আমি এটাকে 5 নম্বর দিলাম। তো আমরা এখন 5 নম্বরের আউটপুটটা দেখার চেষ্টা করব। তখন খেয়াল করি %c যেহেতু আছে আর এটা যেহেতু c ভ্যারিয়েবলকে ধরছে, আমরা যেহেতু c ভ্যারিয়েবল ক্ষেত্রে z-কে পাচ্ছি, তাই বলা যায় আমাদের এই ক্ষেত্রে আউটপুটটা কিন্তু z-ই আসবে, কেননা %c এর কাজই হচ্ছে ক্যারেক্টারকে আউটপুট হিসেবে দেখানো। আর এই ক্যারেক্টারের যে একটা ভ্যারিয়েবল c, এটার ভেতরে কিন্তু একটা ক্যারেক্টার z বসে আছে। তাই আমরা বলতে পারি 5 নম্বর ইজ দ্য অ্যান্সার, সেটা কিন্তু z-ই আসবে, দ্যাট মিনস একটা ক্যারেক্টারই আসবে। আমরা 6 নম্বর যে লাইনটা এটা একটু দেখি। 6 নম্বরে লেখা আছে printf %d, c। দ্যাট মিন্স আমাদের কম্পিউটার এখানে একটা ডেসিমেল নাম্বার বা ইন্টিজার নাম্বারকে আউটপুট হিসেবে প্রিন্ট করে দেখাবে। তো এখন এটা যেহেতু সি ভ্যারিয়েবলের মান হিসেবে দেখাতে চাচ্ছে, আবার সি ভ্যারিয়েবলটা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল যার ভিতর জেড আছে, তাই কম্পিউটার করবে কি, এখানে যেহেতু কোনো মান পাচ্ছে না কম্পিউটার, বাট কম্পিউটারকে তো %d এর জন্য একটা মান প্রিন্ট করে দেখাতে হবে বা ডিজিট বা সংখ্যা প্রিন্ট করে দেখাতে হবে। কম্পিউটার তখন করবে কি, কম্পিউটার এই যে জেড ছিল, জেডের সমতুল্য যে আস্কি মান তাকে সে প্রিন্ট করে দেখাবে। দ্যাট মিন্স 6 নম্বরে আমাদের প্রিন্ট হবে, আমি একটু বলে দিই, জেডের সমতুল্য আস্কি মান যেটা সেটা হচ্ছে আমাদের 122। তো কম্পিউটার তখন এখানে 122 প্রিন্ট করে দেখাবে। যেহেতু আমাদের এখানে প্রিন্টটা করাতে হবে ইন্টিজার নাম্বারে, আর যেহেতু সি নামক ভ্যারিয়েবলের ভিতরে আমাদের কোনো মান নেই, তাই জেডের সমতুল্য 122 সে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। আমরা পরবর্তীতে এই লাইনটাতে চলে যাই, আমি এটার নাম দিলাম হচ্ছে 7 নম্বর লাইন। তো এখানে লেখা আছে printf %c, d। তো আমরা একটু দেখি, %c মানে আমাদের যেভাবেই হোক প্রিন্টটা হতে হবে কি যে কোনো একটা ক্যারেক্টার। তো এখন এই যে ক্যারেক্টারটা প্রিন্ট করব সেটা হচ্ছে কিসের মাধ্যমে আছে, এই ডি নামক ভ্যারিয়েবলের মাধ্যমে আছে। তো ডি নামক ভ্যারিয়েবলের ভিতরে আমি দেখছি 130 দেওয়া। দ্যাট মিন্স ডি নামক ভ্যারিয়েবলটা একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল, এবং এমন একটা ভ্যারিয়েবল যার ভিতরে জাস্ট একটা মান দেওয়া। তো এখন এই যে এখানে একটা মান দেওয়া, এই মানটা আসলে কেমন মান, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে।
এখান থেকে আমাদের আজকের যে মেইন টপিক সেটা কিন্তু শুরু। খেয়াল করে দেখো তো, আমি বলেছিলাম যতগুলোতে আমরা ক্যারেক্টার ইউজ করেছি সবগুলোই কিন্তু কম্পিউটার সাইন্ড ক্যারেক্টার হিসেবে নিয়েছে। দ্যাট মিন্স আমাদের এখানে যে চারটা ছিল, প্রথম চারটা কম্পিউটার কী হিসেবে নিয়েছে? সাইন্ড ক্যারেক্টার হিসেবে নিয়েছে। আর যেগুলোর আগে আমরা আনসাইন্ড লিখব সেগুলোকে কম্পিউটার শুধুমাত্র আনসাইন্ড হিসেবে নেবে। তো এখন যেহেতু ক্যারেক্টার ডি লিখেছি, এই ডিটা ওয়ান কাইন্ড অফ সাইন্ড ক্যারেক্টার নির্দেশ করে এবং এই ডি নামক ভ্যারিয়েবলের মান হচ্ছে 130। এখন আমাদের দেখতে হবে সাইন্ড ক্যারেক্টারের ভিতরে প্লাস 130 এই মানটা আছে কিনা, এই রেঞ্জের মধ্যে আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি সাইন ক্যারেক্টারের ভিতরে -128 থেকে +127 পর্যন্ত থাকলেও +130 পর্যন্ত কিন্তু নেই। তার মানে আমরা কিন্তু বলতে পারি এখানে আমাদের সীমাটা অতিক্রম হচ্ছে। সীমাটা কিভাবে অতিক্রম করছে? +127 পর +128 +129 তারপর গিয়ে +130 এখানে হচ্ছে। বাট মজার কথা হচ্ছে যেহেতু আমাদের সীমার মধ্যে +130 নেই, তাই +130-এর জায়গায় যে মানটা চক্রাকারে আসবে তার সাপেক্ষে আমাদের যেই ভ্যারিয়েবলটা বা বলা যায় যে ক্যারেক্টারটা আসবে সেটা প্রিন্ট হবে। কিভাবে বলি, আমাদের এখানে দেওয়া আছে 7 নম্বর লাইনে, আমি এখানে লিখছি 7 নম্বরের অ্যান্সারটা দেওয়া আছে কি %c। দ্যাট মিনস কম্পিউটারের মেইন টার্গেট হচ্ছে একটা ক্যারেক্টারকে প্রিন্ট করবে এবং এই ক্যারেক্টারটা কী টাইপের হতে হবে? অবশ্যই ডি এর ভিতরে থাকতে হবে। আমরা ডিতে গেলাম, পেলাম কি 130, বাট 130টা আবার যখন সাইন ক্যারেক্টারের রেঞ্জ চেক করতে গেলাম তখন দেখলাম -128 থেকে 127-এর মধ্যে 130 এই বান্দা নেই। তো এ যখন না থাকে তখন 130-এর সাপেক্ষে চক্রাকারে কোনটা আসবে সেটা আমরা দেখব। তাহলে আমরা 127 হচ্ছে লাস্ট টার্মিনাল, তো এটা হচ্ছে আমাদের 127, এই যে এটা হচ্ছে 127। তো 127-এর চেয়ে বড় হচ্ছে 128 +128, বাট আমরা যদি 126 127 করে 128-এ যাই তবে সেটা আমরা পাচ্ছি -128। আবার আমরা যদি 129-এর দিকে যাই সেটা পাবো -127। আবার আমরা যদি 130-এর দিকে যাই সেটা পাবো -126। দ্যাট মিনস চক্রাকারে আমরা গেলে এই জিনিসটা পাবো। তো বিষয়টা আমি আরেকবার বুঝিয়ে দিই। 127 থেকে সামনের দিকে আগাবো, তো এটা হচ্ছে আমাদের +127। এক ঘর সামনে আগালে কিন্তু +128 পেতাম, বাট যেহেতু এটা সাইন্ড তার রেঞ্জ যেহেতু 127 পর্যন্ত, তা আমরা পরের সংখ্যা পাবো কি -128। দ্যাট মিনস +128-এর বিপরীতে আমরা -128 পাবো, +129-এর বিপরীতে -127 পাবো, +130 বা এর পরের সংখ্যার বিপরীতে -126 পাবো। দ্যাট মিনস আমাদের যে এখানে ডিটা আসলে -126-কে রিপ্রেজেন্ট করছে এবং -126-এর ক্ষেত্রে এটা আমাদের কোন ক্যারেক্টারের মানটা -126 সেটাকেই সাধারণত এখানে 7 নম্বর প্রিন্ট করে দেখাবে। দ্যাট মিন্স আমাদের এখানে ডিটা -126-কে রিপ্রেজেন্ট করছে বলে -126-এর সাপেক্ষে কোন ক্যারেক্টারটা কম্পিউটারে কাজ করে সেই ক্যারেক্টার বা সেই ভ্যালুটা সে প্রিন্ট করে দেখাবে। বেসিক্যালি -126-এর সাপেক্ষে একটা গার্বেজ ভ্যালু বা স্পেশাল কোনো ক্যারেক্টারকে কম্পিউটার প্রিন্ট করে দেখায়, যেটা এই মুহূর্তে আমার এখন খেয়াল নেই। তো তোমরা দেখে নিতে পারো -126-এর বিপরীতে কোন গার্বেজ ক্যারেক্টার সে প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ সে একটা ক্যারেক্টারকে প্রিন্ট করে দেখাবে, বাট এটা একটা গার্বেজ ক্যারেক্টার হবে বা কোনো একটা স্পেশাল ক্যারেক্টার হবে। এবার আমরা 8 নম্বর যে লাইন সেটা একটু দেখি, এটা হচ্ছে আমাদের 8 নম্বর লাইন। তো এখানে দেখি %d, ডি দেওয়া আছে। দ্যাট মিন্স আমাদের এই যে এখানে ডি যে ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলের %d বা কোনো একটা সাংখ্যিক মানকে এখানে প্রিন্ট করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে এখানে যে %dটা ছিল, অর্থাৎ আমাদের যে ডি ভ্যারিয়েবলটা ছিল সেই ডি ভ্যারিয়েবলের সাপেক্ষে 130 সংখ্যাটা ছিল, বাট 130টা সাইন ক্যারেক্টারের মধ্যে নেই বলে তার সাপেক্ষে 126 ছিল। তাই বলা যায় আমাদের এখানে যেহেতু ডেসিমেল বা বলা যায় ইন্টিজার সংখ্যা প্রিন্ট করতে হবে, তাই ডি এর সাপেক্ষে সাধারণত 8 নম্বরে প্রিন্ট করে দেখাবে 126। 130 কিন্তু প্রিন্ট করবে না, কেননা আমাদের এখানে সাইন ক্যারেক্টারের ভিতরে 130-এর রেঞ্জটা কিন্তু নেই। এবার আমরা 9 নম্বর যে লাইন সেটা একটু দেখি। printf %c, ই। তাহলে আমাদের যে কম্পিউটার প্রিন্ট করবে সেটা হবে কি একটা ক্যারেক্টার। এখন আমরা দেখি ই জিনিসটা আসলে কি। ই জিনিসটা আবার আনসাইন্ড ক্যারেক্টার। তো তার মানে বলতে পারি %c, ই মানে হচ্ছে এখানে
-130 এই সংখ্যাটার সাপেক্ষে যে ক্যারেক্টারটা কাজ করছে সেটাকে কম্পিউটার প্রিন্ট করে দেখাবে। তো আমরা একটু চেক করে ফেলি যে -130 এই সংখ্যাটা আসলে আনসাইন্ডের মধ্যে আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি আনসাইন্ডের যে রেঞ্জ সেখানে কিন্তু কোনো মাইনাসের চিহ্ন নেই, সেখানে 0 থেকে শুরু করে পজিটিভ দিকে অনেক টুকু পর্যন্ত এগিয়ে গেছে। তো এখন আমি যদি এটি হিসাব করি বা তোমরা যদি হিসাব করো -130 আসলে কত, -130 হিসাব করার সিস্টেম হচ্ছে 0 থেকে এক ঘর করে পেছনে আগানো। তো তুমি যদি 0 থেকে এক ঘর পেছনে আগাও সেটা হবে -1, আর -1 এর সাপেক্ষে 255 কাজ করবে আনসাইন্ড হিসেবে। আবার তুমি যদি এক ঘর পেছনে আগাও -2, তবে -2 হিসেবে এখানে 200 যেটা 54 আছে সেটা হচ্ছে কাজ করবে। তার মানে আমি যদি এভাবে আগাতে -130 পর্যন্ত আগাই, তবে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা পাবো যার মান তোমরা চেক করতে পারো +200 126 হবে। দ্যাট মিনস মাইনাস থেকে এক ঘর পেছনে করতে করতে যত দূর পর্যন্ত আমরা -130-এ পৌঁছাবো তত দূরে সাধারণত 126 হিসেবে আনসাইন যে ক্যারেক্টার আছে সেটা কাজ করবে। তো তাই যদি কাজ করে থাকে আমরা বলতে পারি এখানে আমাদের 9 নম্বর লাইনে ছিল %C, E, দ্যাট মিনস আমাদের ফাইনাল আউটপুটটা হতে হবে একটা ক্যারেক্টার প্রিন্ট। তো এই ক্যারেক্টারকে আমি যদি প্রিন্ট করতে চাই আমরা দেখব ক্যারেক্টারটা কী টাইপের। এই ক্যারেক্টারটা সাধারণত -130-এর মতো, বাট যেহেতু -130 আমাদের আনসাইনে নাই, তার বিপরীতে আমরা 126কে পেয়েছি। তো 126-এর সমতুল্য যে ক্যারেক্টারটা আছে সেটাই সাধারণত আমাদের 9 নম্বর লাইনে প্রিন্ট করে দেখাবে। তার মানে আমরা যদি 9 নম্বর লাইনের কথা এখানে লিখি তাহলে আমরা প্রিন্ট করবে কি 126-এর সমতুল কোনো ক্যারেক্টার যদি থাকে আস্কি ভ্যালুতে সেই ক্যারেক্টারকে সে প্রিন্ট করে দেখাবে। তো এটা একদম সিম্পল ছিল। তারপর আমরা পরের লাইনটা আমি এটার নাম দিলাম 10 নম্বর। সো 10 নম্বর লাইনটা একটু দেখি। প্রিন্ট এ %D, E, দ্যাট মিনস এখানে আমাদের %D এর মাধ্যমে ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করতে বলা হয়েছে বা কোনো একটা ডিজিট বা সংখ্যাকে প্রিন্ট করতে বলা হয়েছে যেটা আমাদের ই নামক ভ্যারিয়েবলে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ই এর মধ্যে সাধারণত -130 আছে, বাট এই 130 যে মাইনাস এটা কিন্তু আবার স্থান নেই আমাদের আনসাইন্ড ক্যারেক্টারের মধ্যে। যেহেতু আনসাইন্ড ক্যারেক্টারের মধ্যে -130-এর স্থান নেই, -130কে আমরা যখন হিসাব করেছিলাম -1 -2 দিয়ে তখন আমরা 126 পেয়েছিলাম। তার মানে 10 নম্বর লাইনে আমাদের যে সংখ্যাটা প্রিন্ট হবে সেটা হবে আমাদের আর কিছুই না 126। কারণ এখানে 130-এর কিন্তু কোনো স্থান নেই, -130-এর বা মাইনাস সংখ্যার কোনো স্থান নেই আনসাইন্ড ইন্টিজারে বা আনসাইন্ড ক্যারেক্টারের মধ্যে। আমরা এর পরের লাইনটা দেখি 11 নম্বর লাইন, সেটা হচ্ছে আমাদের প্রিন্ট এ %U, দ্যাট মিনস এই ইউটা হচ্ছে আমাদের আনসাইন্ড ক্যারেক্টার হিসেবে নির্দেশ করে বা আনসাইন্ড ইন্টিজার হিসেবে নির্দেশ করে। তো %U, E। তো মজার কথা হচ্ছে এখানে %U কিন্তু কখনো কোনো ক্যারেক্টারকে প্রিন্ট করবে না, এটা শুধুমাত্র আনসাইন্ড ইন্টিজার প্রিন্ট করবে, দ্যাট মিনস মানকে বা কোনো সংখ্যা বা ডিজিটকে প্রিন্ট করবে। তো খেয়াল করে দেখি তো আমাদের এই ভ্যারিয়েবলটার ভ্যালু ছিল -130, আবার -130 আনসাইন্ড যে ক্যারেক্টার তার ভিতরে স্থান নেই তার, বাট আমরা যদি চক্রাকারে -130কে খুঁজতে যাই তার সাপেক্ষে আমরা 126কে পেয়েছি যেটা পজিটিভ নাম্বার। আবার এখানে যেহেতু %U দেওয়া, দ্যাট মিনস আনসাইন্ড ইন্টিজার বা ইন্টিজার হিসেবে কোনো সংখ্যাকে প্রিন্ট করতে বলা হয়েছে, তাই বলতে পারি %U এর জন্য আমাদের 11 নম্বর লাইনে যে সংখ্যাটা প্রিন্ট হবে সেটা কিন্তু -130 প্রিন্ট হবে না, সেটা হবে 126। দ্যাট মিনস আমরা 11 নম্বর লাইনেও যে অ্যান্সারটা পাবো সেটা হবে কি 126। আমরা পরেরটা দেখি। এখানে খুব শর্টকাটে 3টা দেখানো হয়েছে, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 12 নম্বর। তো 12 নম্বর লাইনে আছে প্রিন্ট এফ, তারপরে %C, G। তো আমরা একটু জিকে দেখি, এখানে মনে হয় জি এর স্থান নেই, আচ্ছা আমি একটু ভুল লিখেছি, এটা হবে আমাদের জি। তো এফ যেহেতু দিচ্ছি এটা হবে আমাদের জি। তো %C, G এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের যে আউটপুটটা সেটা আসবে কি একটা ক্যারেক্টার আউটপুট, এবং এই জিটা আসলে কি নির্দেশ করছে? জিটা নির্দেশ করছে আমাদের এই ভ্যারিয়েবলটাকে। তো এই ভ্যারিয়েবলের সাপেক্ষে -129 দেওয়া। তো -129 যেহেতু দেওয়া এবং এটা যেহেতু একই সাথে আনসাইন্ড, তার মানে আমাদের এখানে সাধারণত -129-এর কিন্তু কোনো জায়গা নেই। তো আমরা এখন খুঁজে বের করব -129-এর সাপেক্ষে আমাদের এই চক্রে কোন ভ্যালুটা পাওয়া যায়, যেহেতু এটা একটা আনসাইন। তো তোমরা যদি -129 বের করতে চাও
তবে তোমরা কিন্তু ইতিমধ্যে বের করে ফেলেছ -130 এর সাপেক্ষে 126 চক্রাকারে কাজ করে। তো আমি যদি -129 বা একটু 1 ঘর কমাই, তবে আমাদের কিন্তু এখানে 1 ঘর বাড়বে। দ্যাট মিনস তোমরা যদি একটু হিসাব করো তাহলে তোমরা পাবে 127। এই জিনিসটা কিন্তু তোমাদের এখানে কাজ করবে। তো আমার মনে হয় 127 উপরে হবে, রাইট? এই জায়গাটাতে হবে 127। দ্যাট মিনস -130 এর জন্য 0 থেকে পেছনে গেলে 126 কাজ করে, -129 এর জন্য 0 থেকে পেছনে গেলে 127 কাজ করবে। তাহলে আমাদের এখানে %c যেহেতু দেওয়া, তার মানে আমাদের ক্যারেক্টার প্রিন্ট করবে এবং এই ক্যারেক্টারটা হবে 127 এর সমতুল ক্যারেক্টার। তার মানে আমরা যদি 12 নম্বর লাইনের কথা বলি, তাহলে 12 নম্বর লাইনের আমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে 127 এর সমতুল যে ক্যারেক্টার আছে সেটা, মানে কোনো একটা বর্ণ বা লেটার বা কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার আসবে। তারপর এটা দেখি আমাদের 13 নম্বর লাইন, সেটা হচ্ছে প্রিন্টএফ %d, g। তার মানে এখানে %d মানে সংখ্যা প্রিন্ট করতে বলা হয়েছে। আর আমরা জানি g এর ক্ষেত্রে -129 আছে, বাট 129 যেহেতু আনসাইনে কাজ করে না, তো ওর সাপেক্ষে আমাদের সংখ্যা হচ্ছে 127। তার মানে %d বা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট হবে আমাদের 13 নম্বর লাইনে অনলি 127। তারপর আমরা 14 নম্বর দেখতে পাচ্ছি %u দেওয়া। দ্যাট মিনস এখানেও কিন্তু আমাদের সংখ্যা প্রিন্ট করতে বলা হয়েছে আনসাইন নাম্বার। আবার এখানে দেখতে পাচ্ছি জি এর সাপেক্ষে -129 দেওয়া, বাট 129 আমাদের আনসাইনের রেঞ্জে নেই, তাই আমরা ওর সাপেক্ষে 127কে বের করেছি। তাই আমরা বলতে পারি 14 নম্বর লাইনও আমাদের 127ই প্রিন্ট হবে। তো এইভাবে প্রতিটা প্রিন্ট অ্যাফের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে যখন ক্যারেক্টারের কোনো রেঞ্জ এক্সিডিং হবে, মানে সীমাটা পরিবর্ধন হবে বা বলা যায় সীমা ছাড়িয়ে যাবে, তখন আমাদেরকে এরকম স্পেশাল কিছু ক্যারেক্টার ধরে ধরে রেঞ্জ থেকে বের করে সেগুলোকে প্রিন্ট করতে হবে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।